তোমার নাতি নাতনিরা সব বড় হয়ে গেছে, ভালো স্কুলে পড়ছে, তারা কেউ খোঁজ নিয়েছে? অথচ তুমি তো কোনো ত্রুটি রাখোনি তাদের মানুষ করতে। তোমার ভরা সংসার, এত বড় বাড়ি, সব ছেড়ে ছুড়ে এমন একজনের বাড়িতে তোমায় আশ্রয় নিতে হয়েছে যাকে তুমি মানুষ করেছো ঠিকই, কিন্তু গত 30 বছর ধরে ওটা সহ্য করতে পারো না, ভালোবাসো না, তার বাড়িতেই থাকতে হচ্ছে। ধরো জেঠিমা, আমি কলকাতায় না থেকে বিদেশে থাকতাম, আমার তো বিদেশে থাকারই কথা, তখন তুমি কি করতে? তুমি তো সেই আশ্রমে ঠাঁই পেতে, ভালো লাগতো ওখানে থাকতে। অথচ দেখো, তুমি কিন্তু মা হিসেবে ছেলে মেয়েকে মানুষ করেছিলে ঠিক, তাই এটা বলো না যে ছেলে মেয়ে অমানুষ হয়ে গেলে বা দায়িত্বহীন হয়ে গেলে সেটা মা বা বাবার দোষ হয়ে যায়। সবসময় তা হয় না কিন্তু। তুই ঠিকই বলেছিস বাবা, হাজার আমার কিছু বলার রইল না। সত্যিই তো, কোনো বাবা মা চায় না তার ছেলে মেয়ে খারাপ হোক। আমি ওকে চেয়েছিলাম যে ওরা আমায় দেখবে না, এইরকম ভাবে মানুষ হবে। আমাকে শেষ বয়সে ঘুরে ঘুরে আশ্রয় খুঁজে নিতে হবে। হ্যাঁ জেঠিমা, আপনি দেখছো তো রোহিত, তুমি এমন করে বললে উনি কাঁদতে শুরু করে দিয়েছেন। জেঠিমা, আপনি কাঁদবেন না প্লিজ, এটা তো আপনারও বাড়ি, আমাদের সবার যদি এই বাড়িতে জায়গা হয়, আপনার হবে না কেন? আপনি কাঁদবেন না, রোহিতের কথায় কিছু মনে করবেন না। সে তো তোমরা দয়া করে আশ্রয় দিয়েছো তাই। না না জেঠিমা, আমি দয়া করে আশ্রয় দিইনি জেঠিমা। হাজার হোক তুমি আমার জেঠিমা, এটা আমার কর্তব্য, আমি শুধুমাত্র কর্তব্য পালন করেছি। কিন্তু আমি বৌমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি বাবা। বৌমাকে আমি খুবই মানসিক নির্যাতন করেছি। আসলে একদিন আমি যখন পৌঁছলাম তখন আমার শাশুড়ি আমাকে ঠিক এইভাবেই না নির্যাতন করত। তুই ভাবতে পারবে না বৌমা, আমার স্বামীর সঙ্গে আমাকে থাকতেও দিত না। রাত্রি হলেই শাশুড়ি স্বামীকে ডেকে নিতেন নিজের কাছে, বলতেন আমার শরীর খারাপ লাগছে, কখন কি হয়ে যায়, তুমি থাকো আমার কাছে। হ্যাঁ, এ কথা বলতো। আর এইভাবে আমি 15টা বছর কাটিয়েছি। কুচিত কদাচিৎ স্বামী যদি আমার কাছে আসতেন, পরের দিন মা কথা বলতেন না। শুধু কথা বলতেন না তা নয়, এমনকি মা খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। তাই শেষ পর্যন্ত আমার স্বামীও আর সাহস পেতেন না আমার কাছে থাকতে। কম তো সহ্য করিনি। সেই জন্য তো বলি জেঠিমা, আজ তুমি সহ্য করেছো বলে তোমার তো বোঝা উচিত, সব মেয়েরই বোঝা উচিত যে কেউ যদি খারাপ ব্যবহার পেয়ে থাকে তাহলে সেটা যেন তার পরবর্তী প্রজন্মের সাথে না করে। তুমি তো জানো যে কতটা কষ্ট, কতটা নির্যাতন তোমায় সহ্য করতে হয়েছে, কতটা চোখের জল ফেলতে হয়েছে। তোমার তো আরেকটু সহানুভূতিশীল হওয়া উচিত ছিল, তাই না জেঠিমা? তোমাকে ছোটবেলা থেকে দেখছি, একই গ্রামে বড় হয়েছি। তোমাকে পুলিশের হাতে তুলে দিতে আমার খারাপ লাগবে, কিন্তু তোমার তো খারাপ লাগেনি আমার ভাবি বউকে অ্যাটাক করে তার থেকে সব টাকা পয়সা ছিনিয়ে নিতে। ধর্মটা কি শুধু আমার দিক থেকে পালন হবে, তোমার দিক থেকে হবে না? যা ভুল আমার হয়ে গেছে ছোটদা, আজকে মাফ করে দাও। এরপর যতদিন বাঁচবো এই গ্রামের কারো কোনো ক্ষতি হবে না, এই কথা দিলাম তোমায়। পাকা কথা? হ্যাঁ, পাকা কথা। যেদিন তুমি এই কথার খেলাপ করবে সেদিনই কিন্তু পুলিশ এই ঘটনার কথা জানতে পারবে, সেটা মনে থাকে জানো।
কথা দিচ্ছি ছোটুদা, আর কোনোদিন কথার খিলাফ হবে না, বিশ্বাস করো। দিঠি, ওকে ছেড়ে দিচ্ছি। আর যেন কারুর কোনো ক্ষতি না করে। শুধু নিজের গ্রাম কেন, অন্য কোথাও কোনো মানুষের যেন এইভাবে ক্ষতি না করে। মানুষের ক্ষতি করে নিজে ভালো থাকা যায় না। আমি কিন্তু তোমাদের উপকার করব বলেই এই গ্রামে এসে চেম্বার করছি। কলকাতায় কি আমার চেম্বারের অভাব আছে? অথচ দেখো, তোমরাই আমার সেই উপকারের কোনো দাম দিলে না। তোমাদের কতজনের কাছ থেকে আমি ফিস পর্যন্ত নিই না, অথচ তোমরাই এরকম ভাবে অ্যাটাক করলে আমার উপর। আমরা খুব ভালো মানুষ বলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, অন্য কেউ হলে কিন্তু তোমাদেরকে ছাড়তো না। হ্যাঁ, ক্ষমা করে দিন ডাক্তার দিদি, ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল হবে না। আর যদি এরকম ভুল হয় তাহলে পুলিশকে আপনি সব সব বলে দেবেন। ছি 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 ছি। আমি গ্রামের মানুষ হয়ে গ্রামের ডাক্তারের এত বড় ক্ষতি করলাম, যে ডাক্তার গ্রামের মানুষের কত উপকার করে। ছোটদা, আমার ছেলেকে কতবার অসুখ থেকে সারিয়েছে ডাক্তার দিদি, আমি তারই ক্ষতি করলাম। আমাকে ক্ষমা করে দিন দিদি, ক্ষমা করে দিন। আর সময় না নষ্ট করে যাও এখান থেকে। আর যে টাকাটা নিয়েছো, আজ রাত্রের মধ্যেই যেন সেই টাকাগুলো ফেরত পাই। আমাদের কিন্তু হিসেব আছে কজন, এখানে কত টাকা ছিল। আমরা সবসময় এই টাকাটা না নিয়ে আলমারিতেই রেখে যাই। তোমরা সেই খবরটা পেয়ে এখানে এসে অ্যাটাক করেছো। ছি কজন, ছি, কতটা লজ্জায় ফেললে আমাকে। এই মেয়েটাকে কলকাতা থেকে বিয়ে করে আমি এই গ্রামের বউ বানিয়ে আনবো, আমার বাড়ির বউ বানিয়ে আনবো। তোমরা ওকে এমন ভয় দেখালে, এবার যদি ও এখানে থাকতে না চায় তখন কিন্তু আমার আর কিচ্ছু বলার থাকবে না। এরপরও আমি এখানে থাকব, তোমাদের সাথে এই গ্রামেই বাস করব। আমিও দেখতে চাই তোমরা বদলাচ্ছ কিনা। যাও, যাও এখান থেকে। বলছি কি রোহিত, এখন এসব কথা থাক না। এই টিঙ্কা, আরেকবার ফোন করুন না ছোটুকে। তখন থেকে তোমার চেষ্টা করে যাচ্ছি, ফোন যদি না ধরে আমি কি করব বলো? আচ্ছা, ঐতিহ্যর বাবা বা মার কারো ফোন নাম্বার আছে তোমার কাছে? না, আর কারোর ফোন নাম্বার তো নেই আমার কাছে। ও বাড়ির আর কারোর নম্বর তো নেওয়া হয়নি। মাটা সত্যি কথা বলবো, প্রত্যেক দিন এই টেনশনটা নেওয়া যাচ্ছে না। তুমি ডিঠিকে ক্লিয়ারলি বলে দাও, তো বিয়ের বেশি দিন নেই, যতদিন না বিয়ে হচ্ছে দয়া করে যেন এই বাড়িতে থাকে। তারপর বিয়ের পর তো মাধবপুর চলে যাবে, সেখানে গিয়ে কি করছে আমরা জানতে যাব না। আমাদের কিন্তু ভুলে যাওয়া উচিত নয় মা। ওর জীবনে অলরেডি একটা দুর্যোগ ঘটে গিয়েছে, তারপর প্রত্যেক দিন রাত করে ফিরছে। এরপর যদি কোনো বড় বিপদ ঘটে তাহলে। না না, বিপদ কেন হবে? বিপদ হবে কেন বলছো এটা? হে টিঙ্কা, তুই আবার কি বিপদের কথা বলছিস? আমি সব ধরনের বিপদের কথা বলছি মা। যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে, আর বিপদ ঘটতে এক মুহূর্ত লাগে। তুই বুঝতে পারছো? একটা বাচ্চা মেয়ে প্রত্যেকদিন মাধবপুর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে ফিরছে। মাধবপুর কিন্তু কাছে নয়, অনেকটা দূরে। আর ওর বোঝা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়ির লোকেরা চিন্তা করছি। সামান্য একটা ফোন করলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। চিন্তা করো না, তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, একদম চিন্তা করো না। আপনি বলছেন জেঠিমা? তুমি তো মানুষটা ভালো, কত অত্যাচার তোমাকে আমি করেছি, কিন্তু কোনোদিন আমাকে খাবার দাবার না দিয়ে থাকোনি। যত্নবাদী, সবকিছু ঠিকঠাক মতো করেছো। তোমার কোনো ক্ষতি হবে না। না না, তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তাই যেন হয় জেঠিমা। আমি জ্ঞান তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, সবসময় সবার ভালো চেয়েছি। কিন্তু তারপরেও ঈশ্বর পরীক্ষা নেন কে কতটা সহ্য করতে পারে। হয়তো সেই পরীক্ষায় দিচ্ছ তুমি,
তুমি সব পরীক্ষায় পাশ করেছো, আর এই পরীক্ষাতেও পাশ করবে তুমি মা, পাশ করবে, পাশ করবে। জেঠিমার কি হলো বলো তো? আগের দিন তো আমি মেজাজ ঠিক রাখতে পারিনি। ওনার মুখে মুখে অনেক কথা বলেছি, ওনাকে আমি অনেক কথা শুনিয়েছি। জেঠিমা আসলে ভাবতেই পারেননি যে আমি ওরকমভাবে ওনার সাথে কথা বলতে পারি। আর আমার কথা শোনার পর জেঠিমা কিন্তু সত্যি ভয় পেয়ে গেছেন রোহিত। জানিস তো টিঙ্কা, সেদিনকার পর থেকে দেখছি জেঠিমা একদম চুপচাপ আছেন, শান্ত হয়ে গেছেন। উনি ভেবেছেন আমি যেহেতু বলেছি আমি বোধহয় সত্যি ওনার যত্ন আর করব না। তুমি তো আমাকে চেনো রোহিত, একেবারেই তা নয়। মুখে যাই বলি না কেন, আমি আমার সব দায়িত্ব সব কর্তব্য পালন করেছি, আমি একরকমই আছি।